ওয়েলকাম টু মাই স্টুডেন্ট। আজকের আমি তোমাদের 2025 দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়ন পঞ্চম শ্রেণীর গণিতের যে মডেল স্কুলগুলো আলোচনা বা সমাধান করে শুরু করেছি। আজকের তার 2 নম্বর ভিডিও, অর্থাৎ 2 নম্বর মডেল স্কুলটা আমি আজকে সমাধান করব। নির্মল হৃদয় আশ্রম সিসি হাই স্কুলস বয়েজ, এই মডেল স্কুলটা আমি আজকে সম্পূর্ণ সমাধান করব। তোমরা অবশ্যই এই ভিডিওটি দেখবে এবং তোমরা লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে। চলো শুরু করি। প্রথম প্রশ্ন হচ্ছে যে সুজিতা দেশলাই কাঠি দিয়ে একটি বর্গাকার ক্ষেত্র তৈরি করেছে, ন্যূনতম কটি দেশলাই কাঠি প্রয়োজন হয়েছে? এক্ষেত্রে প্রশ্নটি দেখো, যদি আমি দেশলাই কাঠি আমি একটা দেশলাই বাক্স তৈরি করি, তাহলে ঠিক কেমন হবে? বর্গাকার চিত্রটা ঠিক এইরকম হয়, তাই না? তা প্রতিটি বাহু সমান হয়, 4টি বাহু সমান। সুতরাং এই কাঠিটা ধরো একটা দেশলাই কাঠি নেবে, আবার এইটা হবে একটা দেশলাই কাঠি, এটা হবে একটা দেশলাই কাঠি, আর এখান থেকে এই পর্যন্ত দেশলাই কাঠি। মোট কতগুলো হলো? মোট হলো 4টি, অর্থাৎ 4টি, কমপক্ষে 4টি দেশলাই কাঠি। তুমি বেশিও লাগাতে পারো, 2টো করে যদি দাও তাহলে কতগুলো লাগবে? 2টো করে হলে 8টি লাগবে, 3টি করে করলে 4 3 12টি লাগবে। তাই ন্যূনতম বলেছে কমপক্ষে কতগুলো লাগবে? কমপক্ষে 4টি দেশলাই কাঠি লাগবে। প্রশ্ন দেখো, প্রশ্ন বলেছে 2/2 বিযুক্ত 3/3, এর মান কত হবে? আমরা জানি 2/2, 2/2 এর মান কত হয়? 2/2 বিযুক্ত 3/3, 2/2 মানে 2কে 2 দিয়ে ভাগ করলে 1 হবে, বিয়োগ 3কে 3 দিয়ে ভাগ করলে 1 হবে। কত হবে? 1 বিযুক্ত 1, অর্থাৎ 0 হবে। 1 থেকে 1 বাদ দিলে কত হবে? 0। তাহলে অপশান নাম্বার কত হবে? অপশান নাম্বার হবে 0। আর উপরটা কত হবে? উপরটা হবে 4 দীর্ঘই। একের দেখো, 101কে 10 দিয়ে ভাগ করলে অর্থাৎ 101/10 এর মান কত? 101/10 101/10 এর মান কত হবে? দেখো 101কে, এটা অপ্রকৃত ভগ্নাংশ জানি আমরা, লব বড় হর ছোট, সুতরাং এটা অপ্রকৃত ভগ্নাংশ। এই অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ করতে হলে কী করতে হবে? আমাদের ভাগ করতে হবে। 101কে 10 দিয়ে ভাগ করলে কত হবে? 10 একে 10, কত নামবে? 1 নামবে। এরপর কী করবে? এরপর 10কে আবার 1কে কাটতে হবে। 10 0 0 1 নাও, তাহলে কত হলো? তাহলে 10 পূর্ণ ভাগশেষ লব 1 হর কত? ভাজক 10, 10 পূর্ণ 1/10। অপশান তোমাদের কোনটা হবে? প্রথমেরটা অপশান হবে 10 পূর্ণ 1/10। পরের প্রশ্ন, 2 বিযুক্ত 1 যুক্ত 1 এর মান কত হবে? দেখো এর মান হবে 2 বিযুক্ত 1 যোগ 1 এর মান কত হবে? প্রথমে যোগ করবে, কত হবে? 2 থেকে 1 বাদ দিলে কত হবে? 1 হবে, আর যোগ 1 সমান কত হবে? 2। ঠিক আছে? তাহলে 2 হয়েছে, উত্তর কত হবে? 2। উত্তর হবে 2। হস্যই দাগের অপশানটা ঠিক হবে, হস্যের অপশানটা ঠিক হবে। দেখো পরের প্রশ্ন দেখো, 10 টাকা 0 1 পয়সা ও 10 টাকা 10 পয়সার সমষ্টি কত? তাহলে 10 টাকা 1 পয়সা, 10 টাকা 0 1 পয়সা, দেখো 10 টাকা 0 1 পয়সা, আর বলছে 10 টাকা 10 পয়সা, যোগ করলে কত হবে? 1 0 1 1 0 1 1 টাকা, 10 10 20, 20 টাকা 11 পয়সা, 20 টাকা 11 পয়সা, 20 টাকা 11 পয়সা। পরের প্রশ্ন দেখো, তাহলে অপশানটা কত হবে? 20 টাকা 11 পয়সা কত হবে? 20 টাকা 11 পয়সা, অপশান আ। একটি ঘনবস্তুর মাত্রা হচ্ছে 3টি। কি জানো? ঘনবস্তুর মাত্রা 3টি হয়। একটা দৈর্ঘ্য, ঘনবস্তুর মাত্রা, ঘনবস্তুর মাত্রা 3টি কি হবে? 1 হবে দৈর্ঘ্য, 2 প্রস্থ, আর 3 হবে উচ্চতা। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এই 3টি হবে মাত্রা। পরে দেখো, একটি সরলরেখার উপর আর একটা সরলরেখা সোজা দাঁড়ালে কত মাপের কোণ হবে? দেখো 6 দাগের প্রশ্নটা দেখো, 6 দাগের প্রশ্ন। একটি
সরলরেখা অঙ্কন করলাম, তার উপর আরেকটা সরলরেখা যদি আমি দাঁড় করে দিই, তার যে কোণ উৎপন্ন হবে সেই কোণ হবে সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। সেই কোণের মান কত হবে? 90 ডিগ্রি। বুঝেছে? 90 ডিগ্রি সমান কী হয়? সমকোণ। 90 ডিগ্রি সমকোণ। তাহলে অপশান নম্বর কত হবে? হস্যই। 7 ভাজিত 1000 এর মান কত? 7 ভাজিত 1000 এর মান কত হবে? 7 ভাজিত 1000। একে আমরা দুরকমভাবে করতে পারি। একটা শর্টকাট হিসাবে শর্ট নিয়ম দেখো। প্রথমে 7 ভাজিত 100 করে নাও, 7/100 1000 সমান দূরে 7 বসিয়ে দাও। একের পিঠে কতগুলো শূন্য আছে? 3টি শূন্য, অর্থাৎ ডান দিক থেকে একের পিঠে 3টি অঙ্কের আগে দশমিক বসবে। দেখতে পাচ্ছি এখানে একটা অঙ্ক, সুতরাং কী করবে? আরও দুটো অঙ্ক প্রয়োজন। তাহলে মোট 3টি অঙ্কের আগে দশমিক বসবে। 3টি শূন্য মানে 3টি অঙ্কের আগে দশমিক বসবে। সুতরাং ডান দিক থেকে যেগুলো ফাঁকা থাকছে নেই সেগুলো শূন্য বসে দাও। 1, 2, 3, 3টি অঙ্ক হয়ে গেলো। এর আগে তোমরা দশমিক বসে দাও, তার আগে একটা শূন্য বসে দাও। যেহেতু কোনো অঙ্ক নাই বা কোনো সংখ্যা নাই, সুতরাং এর দশমিকের আগে একটা শূন্য বসাবে। যদি বলো ভাগ পদ্ধতিতে করবে গণিতটা, তাহলে ভাগ পদ্ধতিও করতে পারো। 7কে 1000 দিয়ে ভাগ করতে পারো। প্রথমে কি করব? প্রথমে ভাগ যাবে না, শূন্য দিয়ে শূন্য নাও, 7 নামবে। এবার দশমিক দিয়ে একটা শূন্য নাও, তবু যাবে? তবু যাবে না। তুমি কী করবে? তখন শূন্য দিয়ে শূন্য বসো। কত হবে? 1000 শূন্যে শূন্য, কত নামলো? 70। আবার যাবে না, দশমিক আছে শূন্য নাও, 700 হয়ে গেলো, তবু যাবে না। তাহলে 1000 শূন্যে শূন্য বসো, কত নামবে? 700। আবার কি করতে পারো? আর দশমিক আছে মানে শূন্য নাও, 7000 হয়ে গেছে। তাহলে 1000 সাথে কত হবে? 7000। কেমন? গণিতের সমাধান হয়ে গেছে 1000 সাথে 7000। এর পরের প্রশ্ন দেখো। এর পরের প্রশ্ন হচ্ছে বদমাস নিয়মে এম এর অর্থ কী? দেখো, বদমাস নিয়মে এম হবে বি ফর ব্র্যাকেট, এ ও ফর অফ বা এর, ব্র্যাকেট অফ বা এর মানে গুণ, আর ডি ফর কি? ডিভিশন, ডিভিশন মানে ভাগ, এম ফর মাল্টিপ্লিকেশন, কথা অর্থ হচ্ছে গুণ, এ ফর এডিশন, এডিশন মানে যোগ, আর এস ফর সাবস্ট্রাকশন, কথা অর্থ হচ্ছে বিয়োগ। এখানে এম ফর কী হবে? মাল্টিপ্লিকেশন, কথা অর্থ হচ্ছে গুণ, মাল্টিপ্লিকেশন মানে গুণ। অপশান এ। যোগ হলে এডিশন হবে, বিয়োগ হলে সাবস্ট্রাকশন হবে, আর ভাগ হলে কী হবে? ডিভিশন হবে। ঠিক আছে? এরপরে প্রশ্ন দেখো। দুটো বিন্দু দিয়ে বক্ররেখা আঁকা যায় কতগুলো? দেখো, দুটো বিন্দু। আমি দেখো সাপোজ দেখি দুটো বিন্দু নিয়েছি। এই দুটি বিন্দু দিয়ে কতগুলো বক্ররেখা অঙ্কন করতে পারো? একটা সোজাসুজি বাঁকা টেনে দিলাম, একটা এইরকম টেনে দিলাম, একটা এইরকম টেনে দিলাম, আবার এইরকম টেনে দিলাম। তাহলে কতগুলো হচ্ছে বলো তো? অসংখ্য হচ্ছে না? দুটো বিন্দু দিয়ে অসংখ্য বক্ররেখা অঙ্কন করা সম্ভব হবে। পরের প্রশ্ন দেখো। প্রশ্ন 2-এর দিকে চলে এলাম আমরা। 2-এর দিকের প্রশ্ন চলে এলাম। দেখো, 2-এর দিকের প্রশ্ন বলছে 2-এর ক সরল করো। এটা সরলটা তোমরা যারা শেখনি, এখানে আমি এখান থেকে তোমরা ভগ্নাংশের সরল বা যোগ বিয়োগ তোমরা শিখে নিতে পারো। মন দিয়ে দেখো কীভাবে আমি ভগ্নাংশের যোগ বিয়োগটা করছি। এখানে তোমরা শিখে যাবে ভগ্নাংশের যোগ বিয়োগ। দেখো, প্রথমে কি বলেছে? 2/3। আমি একটু পজ করে আমি অঙ্কটা তুলে নিচ্ছি। দেখো, তুলে নিয়েছি আমি প্রশ্নটি। দেখো, 2/3 বিয়োগ 3/4 যোগ 1/5। দেখো, প্রথমে কি করবে? যতগুলো ভগ্নাংশ আছে তার হরগুলোকে লসাগু করে দাও। 3, 4, 5। হ্যাঁ, 3, 4, 5-এর লসাগু করে দাও। কত হবে? দেখতে পাচ্ছি কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হবে না, তাই গুণ করে দাও। 3 গুণিতক 4 গুণিতক 5, 5 4 20, 20 3 60। লসাগু কত হলো? 60 হলো। তাহলে আমরা সমান দিলাম, সমান দিয়ে বাই টেনে দিলাম, নিচে কি লিখলাম? 60 লিখলাম। এবার দেখো, দেখবে প্রথম ভগ্নাংশ ধরো। প্রথম ভগ্নাংশ কত আছে? 2/3। 2/3 প্রথমে ব্র্যাকেট দেবে, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, প্রথম বন্ধনী শুরু করবে। শুরু করে কি? প্রথমে লব কত আছে? 2, 2 নামিয়ে দিলে, তারপরে গুণিতক চিহ্ন দিলে। ঠিক আছে? হর কত আছে? 3। দেখো, ভালো করে লক্ষ্য রাখো, এই 3-এর সঙ্গে কত গুণ করলে 60 হবে? 3-এর সঙ্গে যদি 20 গুণ করি তাহলে কত হবে? 60 হবে। 20 গুণ করলে 60, 20 3-এ 60। এছাড়া আরও সহজভাবে দেখে দিই তোমাদের। এই যে লসাগু করা হয়েছে না, এখানে দেখো হর কোথায় আছে? দেখো, হর এখানে আছে। হর বাদ দিলে কী কী সংখ্যা পড়ে দেখছে? 4 আর 5। সুতরাং এই দুটো গুণ করে দেবে, 5 4 20। এখানে বসিয়ে দিয়ে ক্লোজ করে দেবে। তারপর কী সাইন আছে? মাইনাস আছে, অর্থাৎ বিয়োগ আছে। আবার এই ভগ্নাংশ শেষ হলো, আবার একটা পরবর্তী ভগ্নাংশ 3/4 নাও। এই 3/4-এর ভগ্নাংশ করতে হলে কী করবে? প্রথমে ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেট, অর্থাৎ প্রথম বন্ধনী শুরু করলাম। লব কত আছে? 3 আছে, 3 বসালাম, গুণিতক চিহ্ন দিলাম। হর কত আছে? 4। 4-এর সঙ্গে কত গুণ করলে 60 হবে? কিংবা এখানে 4, দেখো যে লসাগুগুলো করেছিলাম এই লসাগুর মধ্যে 4 কোথায় আছে? দেখো 4টা বাদ রাখো। 4 বাদ দিলে কী পড়ে থাকছে? 5 আর 3 পড়ে থাকছে। তাই 5 3-এ কত হবে? 15। এই 15টা এখানে বসিয়ে দাও। তাহলে
15 × 4 = 60 হয়ে গেছে। তারপর 3/4 হয়ে গেল, তারপরে যোগ চিহ্ন যোগ দিলাম। তারপরে ভগ্নাংশ দেখতে পাচ্ছি 1/5। 1/5 প্রথমে নিয়ম অনুযায়ী প্রথমে লবটা বসিয়ে দিলাম, গুণিতক চিহ্ন দিলাম, হর কত হচ্ছে 5, 5-এর সঙ্গে কত গুণ করলে 60 হবে, কিংবা এখানে 5 কোথায় আছে লক্ষ্য করো, এই লসাগুগুলো যে করেছিলাম লসাগুর গুণগুলো এখানে কোথায় 5 আছে, এখানে 5 আছে, এই 5 বাদ দিলে কি পড়ে থাকছে 3 আর 4, 3 4 গুণ করে দাও, 4 3 12। ক্লিয়ার হয়েছে? বেশ, কত সহজভাবে হচ্ছে দেখো। আবার দেখো বাই দিলাম, গুণগুলো আগে করে নেবো, উপরে লবের গুণগুলো করে নেবো। 20 × 2 = 40 বিয়োগ 15 × 3 = 45 যোগ 12 × 12। ঠিক আছে? নিচে কত আছে দেখো, নিচে 60 ছিল, নিচে 60। এবার তোমরা কি করবে, এবার করো যে সমান দিয়ে দাও। সমান দিয়ে তোমরা কি করবে, দেখো প্রথমে যোগ করে নাও, পরে বিয়োগ করব। যোগ করতে হলে প্রথমে এটা 40 ইংরেজিতে লিখে দিলাম, এটা 40 হবে। 40 সঙ্গে 12 যোগ করো, যোগ করলে কত হবে 40 বার কত হবে 52, কত হবে 52 বিয়োগ 45, 4 5 45, নিচে কত 22 60 সমান দাও। 52 থেকে 45 বাদ দিলে কত হবে 5 7, 7/60, 7/60 তোমাদের এর প্রশ্নের উত্তর। কেমন? বেশ, পরের প্রশ্ন চলো। স্থানীয় মানে বিস্তার করো এবং কথায় লেখো। স্থানীয় মানে বিস্তার করে কথা লিখতে বলা হচ্ছে। দেখো 52,5238.02, একে স্থানীয় মানে বিস্তার করে কথায় লিখবো। কীভাবে লিখবো, আগে স্থানীয় মানে বিস্তার করে নিই। যদি এই সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার করি, প্রথমে কি করব, 5 অর্থাৎ 5000 কত হবে 5000 যুক্ত 200, 200 যুক্ত 3 দশক 30 যুক্ত 8 দশক 8, দশমিক আছে, দশমিক পর যুক্ত দিলাম। 0 অর্থাৎ এখানে দশাংশ, দশাংশ নেই। শতাংশ আছে, শতাংশ 2 যুক্ত শতাংশ 2 মানে কত হবে 2/100। ঠিক আছে? তাহলে আমি কথায় লিখে এখানে উত্তরটা কত হয়ে যাবে, উত্তরটা সমান হয়ে যাবে কত 5238.02। কথায় লিখলে আমরা কি পাবো 5238 5238 2 দশাংশ 2 শতাংশ 2 শতাংশ। কেমন? এই হলো আমাদের অ্যান্সার, 2-এর ঘয়ের অ্যান্সার। ক্ষয়ের গয়ের প্রশ্ন দেখো, ছোট থেকে বড় সাজাও। সংখ্যাগুলো দেখো, প্রশ্নটা আমি তুলে নিয়েছি, দেখো প্রশ্ন তুলে নিয়েছি। এর মধ্যে এইভাবে তুললে তোমরা সহজে চিনতে পারবে, বুঝতে পারবে কোনটা ছোট কোনটা বড়। দেখো এখানে আমাকে কি বলা হয়েছিল, আমাদের বলা হয়েছিল যে ছোট থেকে বড় সাজাও। প্রথমে ছোট কোনটা বের করতে হবে। প্রথমে ছোট কোনটা বের করতে হলে প্রথমে দেখো দশমিকের আগে পূর্ণ সংখ্যাগুলো দেখো সবগুলো সমান। বুঝতে পারা যাচ্ছে না যে কোনটা ছোট কোনটা বড়। দশমিকের প্রথম অঙ্কগুলো অর্থাৎ দশাংশের ঘরের অঙ্কগুলো লক্ষ্য রাখো, এর মধ্যে যেটা বড় হবে সেটা বড় হবে, এর মধ্যে যেটা ছোট হবে সেটা ছোট হবে। দেখতে পাচ্ছি বড়টা আমরা চিহ্নিত করে নিয়েছি, কিন্তু ছোটগুলো বুঝতে পারছি না। দশাংশ ঘরের দুটো শূন্য আছে, তাই এখানেও চিনতে পারছি না বা বুঝতে পারছি না কোনটা ছোট হবে। তারপরে দশাংশ চিনতে না পারলে শতাংশে যাও, শতাংশে গেলে দেখতে পাচ্ছি এর মধ্যে ছোট কোনটা তবুও আমরা চিনতে পারছি না। এর মধ্যে শূন্যটা যদি এটা বড় হয় তাহলে এটা নিশ্চয়ই ছোট হচ্ছে, তাই না? এখানে যদি 6 আছে এটা বড় হবে নিশ্চয়ই 0 থেকে, সুতরাং এটা কি হবে, এটা সব থেকে ছোট হবে, এটা সব থেকে ছোট। ছোট কোনটা হবে 6.006, ছোট হচ্ছে, লেস দ্যান। এর থেকে ছোট কোনটা হবে, এটা নিশ্চয়ই হবে, অর্থাৎ 6.066। এরপরে বড় কোন এর থেকে বড় এটা হচ্ছে, আবার এর থেকে বড় হচ্ছে কোনটা এইটা, অর্থাৎ 6.606। কেমন? এটা সব থেকে বড়, অর্থাৎ ছোট থেকে বড়। আর বড় থেকে ছোট যদি বলে উল্টে দেবে। কেমন? বেশ, পরে প্রশ্ন চলো। প্রশ্ন কি বলছে, একটা আয়তাকার ঘরের দৈর্ঘ্য বলছে 60 মিটার, একটা আয়তাকার ঘরের দৈর্ঘ্য 60 মিটার এবং ক্ষেত্রফল বলছে 1260 বর্গমিটার, ঘরটির প্রস্থ কত? এক্ষেত্রে নিয়ম আমরা জানি না, জানি। দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র জানি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। এক্ষেত্রে কি বলা হয়েছে, ক্ষেত্রফল দিয়ে দেওয়া হয়েছে আর দৈর্ঘ্য দিয়ে দেওয়া হয়েছে, প্রস্থ নেই। সুতরাং তোমরা কি করবে, যে
এপারের মানটা নিয়ে আসবে। আমরা লিখতে পারি দৈর্ঘ্য গুণিতক প্রস্থ সমান ক্ষেত্রফল, এভাবেও আমরা লিখতে পারি। তারপর দেখো কি কার কার মান দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে কত, দৈর্ঘ্য 60 মিটার আর প্রস্থ দিচ্ছে 1260। চলো দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার, প্রস্থ নেই কিন্তু প্রস্থ বের করতে হবে, আর ক্ষেত্রফলকে কত দেওয়া হয়েছে 1260। দেখো প্রস্থ যদি এখানে ফেলে রাখি তাহলে সমান দিয়ে দেবে 60, যদি এদিকে আসে ভাগ হয়ে যাবে, এই সংখ্যার সঙ্গে এটা ভাগ হয়ে যাবে 60। সুতরাং আমরা করতে পারি কি 1260 ভাজিতক 60 কত হবে, দেখো তোমরা 1260কে 60 দিয়ে ভাগ করবে, 1260কে 60 দিয়ে ভাগ করলে কত হবে 60, 60 গেছে 60 দুগুণে 120, কত নামবে 6 নামবে 0, 60 একে 60 কত হলো 21, অর্থাৎ ভাগফল কত হবে 21, অর্থাৎ এক্ষেত্রে প্রস্থ কত হবে, প্রস্থ হবে 21 মিটার। একক কী ছিল দেখি, একক দিচ্ছে মিটার দিয়েছে, এটা কি বর্গ মিটার ছিল, একক কী হবে মিটার। তাহলে প্রস্থ কত হবে 21 মিটার, প্রস্থ কত হবে 21 মিটার। কেমন, তাহলে পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন চলে যাই আমরা। পরের প্রশ্ন দেখব যে একটি বাড়ির এত অংশ রং করা হয়েছে, কত অংশ রং করা বাকি আছে, আমরা ধরে নেব যে বাড়ির সম্পূর্ণ অংশ 1 অংশ, ধরি বাড়ির সম্পূর্ণ অংশ সমান 1। তারপর দেখতে পাচ্ছি বাড়ি যদি সম্পূর্ণ অংশ 1 হয় তাহলে রং করা হয়েছে কত অংশ, 6/7 অংশ। তাহলে 1 অংশের মধ্যে 6/7 অংশ রং করা হয়েছে, বাকি কত রং করা আছে, তাহলে রং করা হয়েছে, দেখো রং করা হয়েছে কত অংশ রং করা হয়েছে, দেখো 6/7 অংশ, 6/7 অংশ। বাকি অংশের পরিমাণ, বাকি অংশ সমান 1 বিয়োগ 6/7 সমান, এবার বাদ দাও 1 থেকে 6/7 বাদ দাও, 7 একে 7 বিয়োগ 6 সমান কত হবে 7। তাহলে 7 থেকে 6 বাদ দাও কত হবে 1, 1/7। তাহলে কত অংশ রং করতে বাকি আছে, 1/7 অংশ রং করতে বাকি আছে। প্রশ্ন দেখো স্কেলের সাহায্যে এত সেন্টিমিটার দৈর্ঘ্যের সরলরেখা অঙ্কন করো এবং সরলরেখাংশের নাম দাও। স্কেল দিয়ে 8.5 সেন্টিমিটার তোমরা আশা করি মেপে করতে পারবে। স্কেল বসে দেবে, দাগগুলো দেখবে সেন্টিমিটারে দাগ দেবে, দেখে ধার থেকে 8.5, কেমন 8.5 পর্যন্ত কত বলেছে, 8.5 সেন্টিমিটার পর্যন্ত, সেমি পর সেন্টিমিটার পর্যন্ত তোমরা টেনে নেবে। আর সরলরেখা দেখবে স্কেলের বারে আছে এরকম ধার থেকে আছে সেন্টিমিটার বারে, এটা ধরো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে, তাহলে এর মাঝে কতগুলো দাগ, মাঝে কিন্তু অর্ধেক হয়, মাঝে ছোট্ট করে বার আছে লক্ষ্য করবে স্কেলে, সেটা হচ্ছে অর্ধেক, অর্থাৎ 0.5 হয়। এর মাঝে 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এখানে যদি 1 হয়, এটা যদি 1 হয় এটা হবে 2। তারপরে আবার দেখো এখানে কিন্তু দেখবে ছোট্ট একটু বড় আছে, এখানে কিন্তু 0.5 হবে, তাহলে এই পর্যন্ত যদি টানা কত হবে 0.5 হবে, এই পর্যন্ত হলে 1 হবে, আর 0 হয়, দেখো এখানে 0 হবে, ধারটা কী হবে 0, 0 থেকে এটা কী হবে 1, তারপরে 2 আছে, তারপরে 2, তারপরে হবে 3, হ্যাঁ হয়েছে, এভাবে টানা থাকে। তারপরে 1 থেকে 0 থেকে এখানে 1 সেন্টিমিটার পর্যন্ত, আবার 1 থেকে 2 সেন্টিমিটার, এখানে কিন্তু অর্ধেক 0.5 হবে, বুঝেছো, এভাবে স্কেলে দেওয়া থাকবে, তোমরা সেটা করবে। আর নামকরণ দিয়ে দেবে স্কেলে টেনে দিয়ে, এটা স্কেল দিয়ে টেনে দিয়ে 8.5 লিখে দেবে, 8.5 মিটার সেন্টিমিটার সেমি লিখে, আর এই প্রান্তটা ফুটকি দেবে, এই প্রান্তেও ফুটকি দেবে, আর এখানে ই লিখে দেবে, এখানে বি লিখে দেবে, কেমন, এইভাবে করে ফেলবে। পরের প্রশ্ন কী লেখা আছে দেখো, 3 দাগের প্রশ্নে আমরা চলে গেলাম যে সরল করো, এই সরলটা তোমাদের সমাধান করতে হবে। দেখো প্রশ্নটা আমরা তুলে নিয়েছি অলরেডি, দেখো 6 ভাজিত, দেখো কোথায় প্রথম বন্ধনী আছে, প্রথম বন্ধনীর কাজটা আগে হবে কিন্তু ভালো করে লক্ষ্য রাখবে, 6 ভাজিত তৃতীয় বন্ধনী আর বাদবাকিগুলো তুলে ফেলবে,
1 প্লাস 4 যুক্ত 4 ভাজিতক দ্বিতীয় বন্ধনী স্টার্ট 1 যোগ 3 ভাজিতক। এবার দেখো প্রথম বন্ধনীতে 3টি অঙ্ক আছে, 3টি অঙ্কে 3টি চিহ্ন দ্বারা 2টি চিহ্ন 3টি চিহ্ন দ্বারা সমাধান করতে হবে। তাহলে একটা সমাধান হবে প্লাস আর ভাজিতক, অর্থাৎ প্রথম ভাগটা করে নেবে 1 যোগ 4 দুগুণে অর্থাৎ 4 ভাজিতক 2 মানে 2। প্রথম বন্ধনী ক্লোজ, দ্বিতীয় বন্ধনী ক্লোজ, তৃতীয় বন্ধনী ক্লোজ। তারপর দেখো 6 ভাজিতক তৃতীয় বন্ধনী দাও 1 যোগ 4 ভাজিতক দ্বিতীয় বন্ধনী স্টার্ট করো 1 যোগ 3 ভাজিতক। প্রথম বন্ধনীর মধ্যে দুটো অঙ্ক একটা চিহ্ন দ্বারা বসান দেওয়া আছে, সুতরাং কী দেবে 1 যোগ 2 সমান কত হবে 3। দ্বিতীয় বন্ধনী ক্লোজ, তৃতীয় বন্ধনী ক্লোজ। 6 ভাজিতক তৃতীয় বন্ধনী শুরু 1 যোগ 4 ভাজিতক দ্বিতীয় বন্ধনী স্টার্ট। দেখো ভাগ করো, 3কে 3 দিয়ে ভাগ করলে 1 হবে, 1 যোগ 1 দ্বিতীয় বন্ধনী ক্লোজ, তৃতীয় বন্ধনী ক্লোজ। 6 ভাজিতক তৃতীয় বন্ধনী স্টার্ট করো 1 যোগ 4 ভাজিতক। দেখো প্রথম দ্বিতীয় বন্ধনীর মধ্যে একবার মাত্র গণিতের সমাধান হবে 1 যোগ 1 সমান কত হবে 2 তৃতীয় বন্ধনী ক্লোজ। দ্বিতীয় বন্ধনী উঠে গেছে 6 ভাজিতক কত হবে, এখানে আগে ভাগ করতে হবে, তাহলে 1 যোগ 4 দুগুণে 4 4কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 2 হবে, তৃতীয় বন্ধনী ক্লোজ। 6 ভাজিতক 3 সমান কত হবে, 6কে 3 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6 2 কত 2 উত্তর। বেশ, তারপরে কি সমাধান আছে দেখো কমপ্লিট হয়েছে। তারপর প্রশ্নটা দেখো, তারপর প্রশ্ন কি বলা হচ্ছে, সূক্ষ্মকোণ ও স্থূলকোণ কাকে বলে। এই প্রত্যেকটি ছবি এঁকে দেখো সূক্ষ্মকোণ কাকে বলে। দেখো আমি বলে দিচ্ছি ভালো করে শোনো, হ্যাঁ, কিংবা আমি লিখে দিচ্ছি সূক্ষ্মকোণ কাকে বলে। সূক্ষ্মকোণ যে কোণের মান বা 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি এর কম কোণগুলোকে সূক্ষ্মকোণ বলা হয়। কি কোণ বলা হয়, সূক্ষ্মকোণ বলা হয়। সূক্ষ্মকোণ বলা হবে। কি বললাম, 0 থেকে 90 ডিগ্রি এর কম কোণগুলোকে সূক্ষ্মকোণ বলা হয়। যেমন 0 থেকে 90 এর মাঝে এর 90 ডিগ্রির কম অর্থাৎ 89 ডিগ্রি পর্যন্ত, অর্থাৎ 0 ডিগ্রি থেকে 89 ডিগ্রি পর্যন্ত কোণ, অর্থাৎ 90 ডিগ্রি কিন্তু নয়, 90 এর আগে পর্যন্ত, অর্থাৎ 89 ডিগ্রি পর্যন্ত। কেমন এক্সাম্পল হিসেবে তোমরা দেবে, একটা ছবি এঁকে দেবে যে এমন একটা কোণ তোমরা পেন্সিল কম্পাসে স্কেলের সাহায্যে বা চাঁদার সাহায্যে এঁকে দিতে পারো যে কোণের মান 89 পর্যন্ত হয়, অর্থাৎ 90 ডিগ্রি কম হয়। তুমি এঁকে দিতে পারো 60 ডিগ্রি চাঁদা দিয়ে 60 ডিগ্রি একটা কোণ অঙ্কন করে দিতে পারো, এভাবে 60 ডিগ্রি কোণ অঙ্কন করে দিতে পারো। এর মান দেবে এ বি সি, ঠিক আছে। তোমরা লিখবে এ বি সি একটি সূক্ষ্মকোণ সমান 60 ডিগ্রি, এর মান কত হবে, এই সূক্ষ্মকোণের মান কত হবে 60 ডিগ্রি, ঠিক আছে। 60 ডিগ্রি কি কোণ, এ বি সি কোণ, এ বি সি কোণ সমান কত হবে 60 ডিগ্রি। এবার স্থূলকোণ দেখো, স্থূলকোণ কত ডিগ্রি হবে, যে কোণের মান অর্থাৎ 90 ডিগ্রির বেশি, 90 ডিগ্রি এর বেশি, 180 ডিগ্রি এর চেয়ে কম, 180 ডিগ্রি এর চেয়ে কম কোণের মানগুলোকে স্থূলকোণ বলা হয়। কি হয়, স্থূলকোণ। আমি আবার বলছি 90 ডিগ্রি কিংবা 180 ডিগ্রি কিন্তু স্থূলকোণ নয়, 90 এর বেশি হবে আর 180 এর কম, অর্থাৎ এর মাঝে যত কোণ আছে সব কোণ কিন্তু স্থূলকোণ। অর্থাৎ 90 ডিগ্রি, অর্থাৎ তোমরা 91 ডিগ্রি ধরো, 91 ডিগ্রি থেকে 179 ডিগ্রি পর্যন্ত কোণগুলো কি হবে, সবগুলো কোণ 91 ডিগ্রি থেকে 179 ডিগ্রি পর্যন্ত সমস্ত কোণগুলো কি হবে, স্থূলকোণ। তোমরা যে এর মাঝে যে কোনো একটা কোণ চাঁদা দিয়ে এঁকে নিতে পারো। 90 এর বেশি তুমি ধরে নাও যে 120 ডিগ্রি একটা কোণ, 120 ডিগ্রি এই কোণের মান কত হবে 120 ডিগ্রি।
এখানে এ দেবে, এখানে বি দেবে, এখানে সি দেবে। চাঁদার সাহায্যে তোমরা মেপে নিতে পারো। তাহলে এক্ষেত্রে এ বি সি কোণ সমান 120 ডিগ্রি। কেমন? এভাবে লিখে দেবে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে গিয়ে পরের প্রশ্ন বলছে 12.2/3 মিটার লম্বা একটি দড়ি 2.5/11 মিটার কেটে নিলে কত মিটার পড়ে থাকবে? সুতরাং বাদ দিতে হবে। এই অত মিটার লম্বা থেকে এত মিটার কেটে নিলে মানে কি এখান থেকে এতটা পরিমাণ বাদ দিতে হবে। তাহলে আমরা করতে পারি। দেখো প্রথম মূল পরিমাণ ফিতাটা থেকে যে অংশটা কেটে নিতে হবে তা বাদ দিতে হবে। দেখো ভগ্নাংশের বিয়োগটা শিখে নাও। মিশ্র ভগ্নাংশে কিন্তু বিয়োগ হয় না, একে অপরত ভগ্নাংশ করে নিতে হবে। তাহলে কি অপরত ভগ্নাংশ করতে হলে নিয়মটা দেখো, হরের সঙ্গে পূর্ণ সংখ্যার গুণ করবে, 12×3 = 36, তারপর উপরটা যোগ করে দেবে, লবটা যোগ করে দেবে। 36 আর 2 কত হবে? 38। হ্যাঁ, 12×3 = 36 আর 2 কত হবে? 38 বাই নিচে হর কত? 3 বিয়োগ। আবার একই রকমভাবে 11 সঙ্গে হরের সঙ্গে পূর্ণ সংখ্যার গুণ করবে, 11 দুগুণে 22, 22 আর 5, 5 2 27, 27 বাই 11 সমান কত হবে? এবার দেখো বিয়োগটা করে নাও। দেখো হরগুলো লসাগু করে নাও। হর লসাগু পরস্পর মৌলিক সংখ্যা, দুটো কিন্তু মৌলিক সংখ্যা, এর কিন্তু লসাগু হয় না, গসাগু মূলত হয়। গসাগু হয় একভাবে গসাগু করলে, কিন্তু লসাগু করলে পরস্পর দুটি সংখ্যা গুণ করতে হবে। 11 3 কত হবে? 33। বেশ, প্রথম ভগ্নাংশ ধরবো, ব্যাকেট দেবো, 38 লিখলাম। হর কত হচ্ছে 3, 3-এর সঙ্গে কত গুণ করলে 33 হবে? 3-এর সঙ্গে কত গুণ করতে হলে 11 গুণ করলে 33 হবে। বেশ, মাইনাস। লব কত আছে? 27, বিয়োগ চিহ্ন দিলাম। 11 সঙ্গে কত গুণ করলে 33 হবে? 3 গুণ করলে 11 3 33 সমান কত হবে? এবার 38 সঙ্গে 11 গুণ করে দাও। 38 এর সঙ্গে 11 গুণ করলে সমান 38, 38 8 8 3 11 11 1 3 1 4 418 কত হবে? 418 বিয়োগ 27 3 কত হবে? 7 3 21 1 হাত 2 3 2 6 7 8 81। 27 3 কত হবে? 81 হয়েছে। নিচেও লসাগু কত ছিল? 33। দেখো পরে দেখো, এবার বাদ দাও। 818 থেকে 81 বাদ দাও, কত হবে? 7 হবে। 11 থেকে 8 বাদ দিলে কত হবে? 3 হবে। আর এখানে 3 করতে 3, 337, 337 বাই 33। এবার মিশ্র ভগ্নাংশ বাড়ি হলো, মিশ্র ভগ্নাংশ করতে হলে একে ভাগ করতে হবে। 337কে 33 দিয়ে ভাগ করে দাও, কত হবে? 33 একে 33, কত নামবে? 7 নামবে। 33 0 0 7 নামলো, কত হবে? 10 পূর্ণ সমান কত হবে? 10 পূর্ণ 7 বাই 33। ঠিক আছে, আমাদের অ্যান্সার সমাধান হয়ে গেছে। পরের প্রশ্ন দেখো, একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য 40 মিটার, প্রতি বর্গমিটারে 6 টাকা হিসাবে তাতে ঘাস লাগাতে কত টাকা খরচ করতে হবে? একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য, দেখো একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য কত হচ্ছে বলছে, একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য হচ্ছে 3 গ। একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য বলছে, বর্গাকার মাঠ যার 4টি বাহু সমান এবং প্রতিটি কোণ সমকোণ, আর তার দৈর্ঘ্য বলছে 40 মিটার। তা বলছে 40 মিটার দীর্ঘ, বা দৈর্ঘ্য 40 মিটার, আর দৈর্ঘ্য বলছে 40 মিটার, আর প্রতি বর্গমিটার 6 টাকা হিসেবে তাদের ঘাস লাগানো হবে। এর ভিতরের অংশ কত পরিমাণ জায়গা জুড়ে ঘাস লাগানো হবে? সেক্ষেত্রে সেই পরিমাণ প্রতি বর্গমিটার ক টাকা বলেছে? 6 টাকা বলেছে। এবার কত বর্গমিটার জানতে হলে কী করতে হবে? আমাদের ক্ষেত্রফল বর্গ মিটার বলে, যেহেতু এই ক্ষেত্রে কী করতে হবে? আমাদের ক্ষেত্রফল বের করতে হবে, বা বর্গক্ষেত্রে ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমরা কি জানি? দেখো আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে? বর্গক্ষেত্রের ফল সমান কত হবে? সমান বাহু গুণিতক বাহু বর্গ মিটার বলবে, কেমন? তাহলে বলেছে আমার কি বলছে, কি দেওয়া নাই বলছে, কি বলছে? প্রতি বর্গমিটার 6 টাকা হিসাবে ঘাস লাগাতে কত টাকা খরচ হবে? তাহলে আমাদের ক্ষেত্রফলটা বের করে নিতে হবে। তাহলে ক্ষেত্রফল বের করতে হলে কি বাহু গুণিতক বাহু কত আছে? 40, 40 গুণিতক 40 মি মানে বর্গ মিটার, কেমন? এক্ষেত্রে দেখো এবার গুণ করলে 4 4 16 আর 2 শূন্য, অর্থাৎ 1600 বা 1600 মি মানে বর্গ মিটার, 1600 বর্গ মিটার। তো বলছে প্রতি বর্গ মিটারে 6 টাকা খরচ হলে এত বর্গ মিটার কত টাকা খরচ হবে? দেখো প্রতি বর্গ মিটার ঘাস বসাতে, প্রতি বর্গ মিটারে ঘাস বসাতে ক টাকা?
টাকা খরচ হলে ১৬০০ বর্গমিটার জমিতে মোট টাকা লাগবে, জমিতে মোট টাকার পরিমাণ সমান ১৬০০ গুণিতক ৬ গুণ করে দেবে। তাহলে ১৬০০ গুণিতক ৬, ৬ × ৩৬ 6, শূন্য বাদ রাখো, দুটো শূন্য শেষে বাদ রাখো, প্রথম সংখ্যাগুলো দেখো ১৬ আছে ৬, ১৬ ৬ গুণ করে দেবে। ৬ × ৩৬ 6 তাহলে ৩, ৬ × ৬ 6 × ৩ 9 96, কত হবে ১৬ ৬ 96, আর দুটো শূন্য বাদ ছিল, দুটো শূন্য শেষে বসিয়ে দাও, কত হবে ৯৬০০ টাকা। কত টাকা? ৯৬০০ টাকা লাগবে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন দেখা আছে ১৪.০৯ মিটার লম্বা বাঁশের ৪.২ মিটার কাদায়, ৩.০১ মিটার জলে আছে। জল ও কাদায় কত মিটার আছে? জল ও কাদার উপরে কত মিটার বাঁশ আছে, তাই না? এই প্রশ্নটা আমি তোমাদের প্রথম মডেল স্কুলে করে দিয়েছি। প্রথম মডেল স্কুলে এই প্রশ্নটা সম্পূর্ণ ছিল। এই প্রশ্নটা তোমরা সেখান থেকে দেখে নিতে পারো, কেমন? ১ নম্বর মডেল স্কুল, তার লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, এই গণিতটা তোমরা দেখে নেবে। তবু আমি করে দিচ্ছি, দেখো। তাহলে বাঁশের দৈর্ঘ্য হচ্ছে, বাঁশের দৈর্ঘ্য সমান ১৪.০৯ মিটার। জল ও কাদায় আজ কত আছে? জল ও কাদায় মোট কত আছে? দুটো যোগ করে দাও। জলে কত আছে আর কাদায় কত আছে? আচ্ছা, কাদায় আছে ৪.২ মিটার, জলে আছে ৩.১ মিটার। তাহলে ৩.১ মিটার, ৩.০১ মিটার, তাহলে মোট কত আছে? তাহলে ৪.২ মিটার যুক্ত ৩.০১ মিটার জল ও কাদায় মোট আছে, কেমন? তাহলে মোট কত আছে দেখে নিই, যোগ করে নাও। তাহলে ৪.২ এর সঙ্গে ৩.০১ যোগ করে দাও, কত হবে? ১ করতে ১, ২ শূন্য ২.৪ ৩ ৭, ৭.২১ মিটার, ৭.২১ মিটার জল ও কাদায় আছে। এবার জল ও কাদার বাইরে কত আছে বলছে, যে জল ও কাদার উপরে কত মিটার বাঁশ আছে। অতএব জল ও কাদার উপরে কত মিটার আছে? দেখো উপরে কত মিটার আছে দেখে দাও। প্রথম বাঁশটার দৈর্ঘ্য ছিল কত? ১৪.০৯ মিটার, ১৪.০৯ মিটার। এবার জল ও কাদার উপরে কত আছে? জল কাদায় কত আছে মোট? ৭.২১ মিটার। তাহলে জল ও কাদার উপরে কত আছে? তাহলে মোট বাঁশের দৈর্ঘ্য থেকে জল ও কাদার পরিমাণ বাদ দিলে উপরে অংশ, জলের উপরে ততটুকু অংশ পড়ে আছে। তাহলে ১৪.০৯ বিযুক্ত ৭.২১ মিটার বাদ দাও, তাহলে কত হবে? মিটার বাদ দিলে কত হবে? ১৪.০৯, আর এখানে ৭.২১ বাদ দাও। ৯ থেকে ১ বাদ দিলে ৮, এখানে ১০ থেকে ২ বাদ দিলে কত হবে? ৮.১৩ থেকে ৭ বাদ দিলে কত হবে? ১৩ থেকে ৭ বাদ দিলে কত হবে? ৩ ৩ ৬, ৬.৮৮ মিটার, ৬.৮৮ মিটার জল ও কাদার উপরে আছে। জল ও কাদার উপরে কত মিটার আছে? জল ও কাদার উপরে ৬.৮৮ মিটার, কেমন?